আর কি। এটা স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের হচ্ছে ড্রাফটিং জোনের ডিজাইন। তো এই স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে ব্যাক রোলারে ছিল হচ্ছে রিটেইনিং এবং রিটেইনিং প্রেসিং, ফ্রন্টে ছিল হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার, এবং মাঝখানে ছিল হচ্ছে মিড ড্রাফট রোলার, এবং তার উপরে হচ্ছে আইডেলার রোলার। রিটেইনিং এবং আইডেলার রোলারের মাঝপথে ছিল হচ্ছে একটা ব্রেস্ট প্লেট। এই ছিল হচ্ছে আমাদের স্লিপ ড্রাফট স্পিনিং সিস্টেমের কম্পোনেন্ট। তো আমরা হচ্ছে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আচ্ছা, ওয়াইন্ডিং নিয়ে কি আমরা কথা বলছিলাম? কেউ একদিন একটু বলো তো, এই যে হার্ট ক্যামের মাধ্যমে যে ওয়াইন্ডিং হয়, এটা নিয়ে কথা বলছিলাম আমরা। জি স্যার, এটা জি হচ্ছে স্যার। হার্ড ক্যাম্প। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে এই অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেম নিয়ে একটু কথা বলবো। তো অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমে কি কি থাকে সেটা আমরা একটু পরেই জানবো। এখন একটা বেসিক অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের মেশিনের, অর্থাৎ অ্যাপ্রন ড্রাফট স্পিনিং ফ্রেমের সম্পর্কে দুই একটা বেসিক স্পেসিফিকেশন আমরা একটু জেনে নিই প্রথমেই। যেমন প্রথমে বলা আছে যে মেশিনের স্পিন্ডেল হচ্ছে 110টা, আর প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 4 1/4 ইঞ্চ। পাশাপাশি দুইটা স্পিন্ডেলের দূরত্বকে আমরা এখানে পিচ বলে যাচ্ছি। এরপর হচ্ছে মেশিনের মধ্যে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমের শেয়ার হচ্ছে 7%, অর্থাৎ 7% মেশিনে অ্যাপ্রন ড্রাফট ব্যবহার করা হয়। এরপরে ইয়ার্ন কাউন্ট সাধারণত হচ্ছে 4.8 থেকে 12 পাউন্ড পার স্পাইন্ডেল। রিচ, অর্থাৎ রিটেইনিং থেকে ড্রয়িং রোলারের দূরত্ব হচ্ছে 10.5 ইঞ্চ। ম্যাক্সিমাম ফ্লায়ার স্পিড আনা যেতে পারে 4750। আর যদি আমরা কোর্সার কাউন্টের ইয়ার্ন ব্যবহার করতে চাই, কিছুটা কোর্সার যে 6 থেকে 16 কাউন্ট, তাহলে পিচটাও আমাকে একটু বাড়া দিতে হবে, 4 3/4 ইঞ্চ মতো পিচ ব্যবহার করতে হবে। যেহেতু ইয়ার্ন যদি কোর্সার হয় তাহলে সেম পরিমাণ ইয়ার্ন কিন্তু বেশি জায়গা দখল করে। 100 গ্রাম, তুমি 100 মিটার ইয়ার্ন নিছো, ফাইনার ইয়ার্ন যে পরিমাণ জায়গা দখল করবে, 100 মিটার লেন্থের যদি কোর্সার ইয়ার্ন হয় সেটা কিন্তু আরো বেশি জায়গা দখল করবে। তখন আমাকে অবশ্যই দুইটা স্পিন্ডেলের মধ্যবর্তী দূরত্বটা একটু বাড়িয়ে নিতে হবে। তো কি কি থাকে একটা হচ্ছে স্পিনিং এ, হচ্ছে সেটা একটু আমরা দেখি। মেশিনটা একটু দেখে নিই আমরা আগে। একটুখানি পার্থক্য আছে ড্রাফটিং জোনে, এবং এখানে কিন্তু তোমার এই যে নিউমাফিল সাকশন করার জন্য পাইপও আছে, যে নিউমাফিল সাকশন করার জন্য পাইপ আছে। নিউমাফিল বলতে কোন জিনিসটা? ওই যে কটনে আমরা দেখেছিলাম, মনে আছে কিনা তোমাদের, রিং ফ্রেমের ড্রাফটিং জোনের নিচে, কটনের রিং ফ্রেমের ড্রাফটিং জোনের নিচে হচ্ছে একটা সাকশন পাইপ থাকে, যেই সাকশন পাইপটা সবসময় হচ্ছে সাকশন করতে থাকে। যদি কোনো ইয়ার্ন ব্রেক হয় তখন হচ্ছে ড্রাফট হয়ে যাওয়া রোভিং এর ফাইবার গুলি যেন ড্রাফটিং জোন থেকে বের হয়ে এসে আকাশে বাতাসে না ভাসে, এই জন্য নিচে সবসময় সাকশন করা হয়। তো ফাইবার গুলি ড্রাফটিং জোন থেকে বের হয়ে সাথে সাথে হচ্ছে এই সাকশন পাইপের মাধ্যমে ঢুকে যায়। আমরা যে ভিডিও দেখেছি ওখানে নীল রঙের একটা সাকশন পাইপ ছিল, আমি জানি না তোমাদের মনে আছে কিনা এখন। তো ওইখান থেকে হচ্ছে সাকশনের মাধ্যমে আমরা যে ওয়েস্ট গুলিকে জমা করি, সেই ওয়েস্ট গুলিকে বলা হয় হচ্ছে নিউমাফিল। তো আমাদের এখানেও এই স্পিনিং ফ্রেমেও কিন্তু এই যে নিউমাফিল কালেকশনের জন্য সাকশন পাইপ আছে। যেমন এই যে পাশের রোভিং ফ্রেমটায় দেখো, ড্রাফটিং জোন থেকে যখন এই রোভিং গুলি, এখানে তো অবশ্য স্লাইভার, ড্রাফটেড স্লাইভার হচ্ছে বের হয়ে আসলো, ফাইবার গুলি বের হয়ে আসলো, তারা আর বাতাসে ভাসার কোনো সুযোগ পেল না, সাথে সাথে হচ্ছে এই সাকশনের মাধ্যমে চলে গেল এবং তারা জমা হয়ে যাচ্ছে। নিউমাফিল বলে এই ওয়েস্টটাকে। এটা মনে রাখো, এটা ভাইবার সাধারণ কোশ্চেন যে রিং ফ্রেমের হচ্ছে ওয়েস্টের নাম কি। রিং ফ্রেমের ওয়েস্টের নাম হচ্ছে নিউমাফিল।
এই হচ্ছে সেই নিউমাফিল গুলি। একটা কালেকশন বক্সে এটা জমা হয়ে যাবে। এখানে আমার কিন্তু রিটেইনিং এবং রিটেনিং প্রেসিং আর সবার সামনে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং মাঝখানের জায়গাটুকুতে হচ্ছে কিছু পার্থক্য আমরা দেখতে পারবো এই মাঝখানের জায়গাটুকুতে। মাঝখানের জায়গায় হচ্ছে আগে ছিল স্লিপ ড্রাফটের ক্ষেত্রে তোমার ছিল হচ্ছে মিড ড্রাফট রোলার, আইডেলার রোলার, ব্রেস্ট প্লেট, এই জিনিসগুলি। আর যদি আমরা এখানে চিন্তা করি হচ্ছে আহ, ইয়ের ক্ষেত্রে, যেমন শেষে আমরা যেটা দেখলাম যে অ্যাপ্রন ড্রাফটের ক্ষেত্রে, সরি, এখন অ্যাপ্রন ড্রাফট আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রিটেইনিং এবং ড্রয়িং প্রেসিং ঠিক আছে, কিন্তু মাঝখানে তোমার হচ্ছে ওই মিড ড্রাফট রোলারের বদলে এখানে অ্যাপ্রন দেখা যাচ্ছে। আমাদের এখানে যে গাঢ় দাগ দিয়ে যেটা বোঝানো হয়েছে ছাই রঙা, এটাই হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন তো আমরা চিনি কটনে যেরকম অ্যাপ্রন দেখেছিলাম, ঠিক ওরকমই সিনথেটিক বেল্ট, তবে এটা আকৃতিতে বেশ বড়। এই অ্যাপ্রন হচ্ছে একটা অ্যাপ্রন প্লেট ব্যবহার করা হয়। অ্যাপ্রনের ভিতরে একটা সাদা রঙের চাকতির মতো একটা প্লেট দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রন প্লেট। তো অ্যাপ্রন প্লেটের কাজ হচ্ছে অ্যাপ্রনটাকে সাপোর্ট দিয়ে যাওয়া। আর আরেকটু সামনে আগাই। তো স্নার্ড রোলারটা হচ্ছে মেশিন থেকে সরাসরি মোশন পায়, এবং এই স্নার্ড রোলারের সারফেসটা আমরা একটু পরে দেখবো যে মোটেও স্মুথ না। এটা সারফেসটার মধ্যে স্নার্লড করা থাকে, স্নার্লিং থাকে, অর্থাৎ হচ্ছে ডটেড সারফেস, এটা স্মুথ সারফেস না। তো যেই কারণে মোটর থেকে মোশন পেয়ে যখন স্নার্লড রোলারটা ঘুরতে থাকে, তখন সে অ্যাপ্রনকে গ্রিপ করতে পারে তার হচ্ছে এই ডটেড সারফেসের কারণে। এবং সে গ্রিপ করে করে কি, তার যেহেতু গ্রিপিং পাওয়ারটা ভালো, সে যখন ঘুরে তার গ্রিপিং এর কারণে অ্যাপ্রনটাও হচ্ছে ঘুরতে থাকে। আর যেহেতু অ্যাপ্রনটার এখানে অবশ্যই একটা তোমার হচ্ছে উপযুক্ত পরিমাণ টেনশন থাকা দরকার, কারণ টেনশন যদি না থাকে তাহলে তো স্লিপ করবে, মোশনের স্লিপেজ হবে। সেই কারণে একটা ডেড ওয়েট, অর্থাৎ একটা ভারী কোনো একটা জিনিস ব্যবহার করা হয়। এখানে একটা ডেড ওয়েট ব্যবহার করা হয়। তাহলে স্নাল রোলারের কাজ হচ্ছে অ্যাপ্রনে মোশন ট্রান্সফার করা, আর ডেড ওয়েটের কাজ হচ্ছে অ্যাপ্রনের মধ্যে উপযুক্ত টেনশন ঠিক রাখা, আর অ্যাপ্রন পেটের কাজ হচ্ছে অ্যাপ্রনকে গাইড করা, সাপোর্ট দেয়া। আর উপরে হচ্ছে একটা টপ আর্ম থাকে, এটাও কিন্তু স্প্রিং লোডিং ড্রাফটিং সিস্টেম। আমাদের ড্রাফটিং জোনে যেরকম কটনের ড্রাফটিং জোনে আমরা কিন্তু হচ্ছে স্প্রিং লোডিং ড্রাফটিং সিস্টেম ব্যবহার করি, আমাদের এখানেও কিন্তু স্প্রিং লোডিং ড্রাফটিং সিস্টেম টপ আর্মটা। এটা হচ্ছে টপ আর্ম, এই ভদ্রলোকের হাতে যেটা টপ আর্ম। তো টপ আর্মের পিছনে এই যে রিটেইনিং প্রেসিং রোলার, আর টপ আর্মের সামনে হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। এটাকে আমরা বলেছি যে স্প্রিং লোডিং ড্রাফটিং সিস্টেম। আগেও বলেছি এখানে কন্ডাক্টর মানে কিন্তু আমাদের কন্ডেন্সার।
এই ছিল সেই অ্যাপ্রন প্লেট, আর এটাই অ্যাপ্রন, কালো রঙের যেই সিনথেটিক রাবারের বেল্ট দেখা যাচ্ছে। তো একটা স্পিন্ডেলের মধ্যেও কিন্তু আমাদের হচ্ছে মেশিনে যে স্পিন্ডেল বসানো থাকে, তো এটাই হচ্ছে আমাদের স্পিন্ডেল ঘোরানোর, এই এই ম্যাটেরিয়ালটাই হচ্ছে ঘুরতে থাকে আমাদের কটনের স্পিন্ডেলের মতো। তো এটার উপরেই হচ্ছে এখানে যেরকম দেখতে পাচ্ছি প্যাকেজগুলিকে এই স্পিন্ডেলের উপরেই বসানো হয়। এখন আমাদের কটনের হচ্ছে যে স্পিন্ডেল থাকে সেখানেও লুব্রিকেশনের প্রয়োজন পড়ে, আমাদের হচ্ছে এই জুটের স্পিন্ডেলের ক্ষেত্রে লুব্রিকেশনের প্রয়োজন পড়বে। এখানে এই জিনিসটাই দেখানো হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যবস্থা, স্পিন্ডেলের উপরে প্যাকেজ বসায় দেওয়া। এরপরে আমরা যেটা দেখবো অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমে, তাহলে আমরা বাড়তি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনের সাথে ছিল হচ্ছে অ্যাপ্রন প্লেট। অ্যাপ্রন প্লেটের অ্যাপ্রনকে মোশন ট্রান্সফার করার জন্য ছিল হচ্ছে আমাদের এখানে একটা স্নাল্ড রোলার, এবং অ্যাপ্রনে টেনশন অ্যাপ্লাই করার জন্য ছিল হচ্ছে একটা ডেড ওয়েট। এই ছিল আমাদের বাড়তি হচ্ছে সংযোজন। এরপরে আমরা 3 নম্বরে যেই সিস্টেমটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ভি গ্রুভ রোলার ড্রাফট স্পিনিং ফ্রেম। অর্থাৎ এই স্পিনিং ফ্রেমের ড্রাফটিং জোনটা আগের দুইটার মতো না, এটা একটু ভিন্নতা আছে। এই ধরনের স্পিনিং ফ্রেমে হচ্ছে স্পিন্ডেলের সংখ্যা থাকে 80টা। সবচেয়ে কোর্সার কাউন্টের রেঞ্জের ইয়ার্ন বানানোর জন্য এটা ব্যবহার করা হয়। প্রত্যেকটা স্পিন্ডেলের মধ্যে দূরত্ব থাকে অ্যারাউন্ড 6 ইঞ্চ করে, এবং তিন ধরনের ড্রাফটিং সিস্টেমের মধ্যে এটার ব্যবহার হচ্ছে অ্যারাউন্ড 10% হয়। আর সবচেয়ে কোর্সার কাউন্টের ইয়ার্ন মোটামুটি 18 থেকে 48 পাউন্ড পার স্পাইন্ডেল পর্যন্ত কোর্সার কাউন্টের ইয়ার্ন হচ্ছে এখানে বানানো হয়। আর এই মেশিনে হচ্ছে রিচ অ্যারাউন্ড 10 ইঞ্চ, অর্থাৎ রিটেনিং থেকে ড্রয়িং এর পর্যন্ত দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড 10 ইঞ্চ, এবং ফ্লায়ার আরপিএম হচ্ছে অ্যারাউন্ড 2400 আরপিএম। এই হচ্ছে মোটামুটি এটার বেসিক কনফিগারেশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্পিনিং সিস্টেমের ডায়াগ্রাম। এখানেও আগের মতোই দেখা যাবে হচ্ছে রিটেনিং এবং রিটেনিং প্রেসিং রোলার, ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার, মাঝখানে কিছু অ্যাডিশনাল আছে, কিছু অ্যাডিশনাল রোলার আছে। ভি কন্ডেন্সার, এটা হচ্ছে প্রথম জিনিস, এটা একটা কন্ডেন্সিং রোলার। আমরা একটু পরে ভিডিওতে দেখবো যে এই রোলারের সারফেসের মধ্যে ভি শেপের একটা তোমার হচ্ছে গ্রুভ কাটা আছে এখানে, সেই জন্য এটার নাম হচ্ছে ভি কন্ডেন্সার। দুইটা ভি ড্রাফট রোলার একই কথা এখানেও প্রযোজ্য, এগুলা ড্রাফটিং রোলার ঠিক, কিন্তু এই রোলার গুলির সারফেসের মধ্যে
ভি শেপের গ্রুভ কাটা, এবং ফাইবার যখন পাস করে তখন এই ভি শেপের গ্রুভের মাঝখান দিয়েই যায়। তো এখানে হচ্ছে সবার প্রথম ব্যাক জোনে রিটেইনিং এবং রিটেইনিং প্রেসিং রোলার, তার সামনেই হচ্ছে এই রোলারটাই হচ্ছে ভি কন্ডেন্সার। খেয়াল করে দেখো এই রোলারটার সারফেস কিন্তু ভি শেপের একটা গ্রুভ কাটা, এবং রিটেইনিং রোলার থেকে ফাইবার বের হয়ে এই গ্রুভের উপরে ভর করেই সে সামনের দিকে আগাবে। এটা হচ্ছে আমাদের সেই আইডেল রোলার, সেলফ ওয়েটেড, কারণ তাকে আলাদা করে কোনো ধরনের কোনো প্রেসার দেওয়া হয় না। যেমন একটু আগেই তোমরা দেখেছো যে অ্যাপ্রন ড্রাফট স্পিনিং সিস্টেমে একটা হচ্ছে স্প্রিং প্রেসার অ্যাপ্লাই করা হতো স্প্রিং এর মাধ্যমে টপ রোলার এবং বটম রোলারের উপরে। এখানে কিন্তু সেলফ ওয়েটেড রোলারটার উপরে কোনো ধরনের স্প্রিং লোডিং বা কোনো ধরনের লোডিং নাই। এই রোলারটাকেই জাস্ট ছেড়ে দেওয়া হয়। এই রোলারটা নিজের যতটুকু ওয়েট আছে ততটুকু ওয়েট ব্যবহার করেই হচ্ছে সে ফাইবার গুলিকে প্রেস করে রাখে। এছাড়া এখানে আর বাড়তি কোনো লোড দেওয়া হয় না, এই জন্য তার নাম হচ্ছে সেলফ ওয়েটেড। এই যে মাঝখানে হচ্ছে গ্রুভ কাটা, ওইটা ওটা কিন্তু একটা ড্রাফটিং রোলার। হ্যাঁ, এই কন্ডেন্সার ছিল উপরে, এটা একটা ভি ড্রাফট রোলার। তো ওই তার গায়ের মধ্যেও সারফেসও ভি শেপের গ্রুভ কাটা, এদিক দিয়েই হচ্ছে স্লাইভার গুলি যাচ্ছে। এখানে হচ্ছে তোমার আইডল আর রোলারের দুইটা ভূমিকা। একটা হচ্ছে সে যেহেতু বাড়তি কোনো চাপ প্রয়োগ করছে না, তো এখানে আসলে ফাইবার ব্রেক করার বিশেষ এই কারণে কোনো সম্ভাবনা নাই। কিন্তু সে আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে এই যে নিচের রোলারটা মনে করো ড্রাফট রোলার, ভি ড্রাফট রোলার, তার গায়ের মধ্যে এরকম হচ্ছে তোমার ভি শেপের গ্রুভ কাটা। সেলফ ওয়েটেড হচ্ছে আইডেলের রোলার করে কি এই গ্রুভের উপরে গিয়ে সে জায়গা নেয়। একটু আগে তোমরা ভিডিওতে দেখেছো সেলফ ওয়েটেড আইডেলার রোলার, সে হচ্ছে এই গ্রুভের উপরে বসে থাকে। গ্রুভের উপরে বসে থাকলে হবে কি, যেহেতু এটা একটা গর্তের মতো জায়গা, তো শর্ট ফাইবার গুলি তারা পাশে আশেপাশে যতই মুভ করার চেষ্টা করুক না কেন, যেহেতু ফাইবার গুলি গর্তে থাকে এবং তার চারপাশে উঁচু দেয়াল তুলে দেওয়া, সেহেতু এই দেয়ালের কারণে সে কখনোই আশেপাশে হচ্ছে বেশি মুভমেন্টের দিকে যেতে পারে না। এবং সেলফ ওয়েটেড রোলারও যেহেতু উপর থেকে এসে এই গ্রুভের মধ্যে এই গর্তের মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে, তাই শর্ট ফাইবার গুলি হচ্ছে বাইরে যেতে পারে না। তো সে শর্ট ফাইবার গুলিকে ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু ভূমিকা পালন করে। কম্প্রেসড এয়ার দিয়ে করা হয় এটা, কম্প্রেসড এয়ার। আচ্ছা, আমি তো কম্পিউটার সাউন্ড শেয়ার করতে ভুলে গেছিলাম, তোমরা কেউ মনে করাই দিলে না? আমি তো ভাবতেছি তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা, এটা গেল একটা। আর সবার শেষে যেটা, জুট স্পিনিং ফ্রেম থেকে আমরা যে ইয়ার্ন গুলি পাই, এই ইয়ার্ন গুলি তো হয় সিঙ্গেল ইয়ার্ন। তো আমরা কিন্তু কখনো কখনো এমন ইয়ার্নও ব্যবহার করে থাকি যে ইয়ার্নে একাধিক ইয়ার্ন থাকে, যেটা তোমরা হয়তো প্লাইড ইয়ার্ন নামে চিনো। যেমন হচ্ছে আমার হাতে এখন একটা ওই যে খাতা সেলাই করা লাল সাদা সুতা আছে। তোমাদের যাদের বাসায় এই লাল সাদা সুতা আছে, তোমরা করবা কি, এই সুতাটাকে হচ্ছে আনটুইস্ট করবা। এই যে এরকম করে আনটুইস্ট করবা। আনটুইস্ট করলে দেখবা এখানে আসলে একটা সুতা না,
বরঞ্চ একাধিক সুতা। যেমন আমার হাতে যে সুতাটা আছে, এখানে আমি সাদা সুতা দেখতে পাচ্ছি 2টা এবং লাল সুতা দেখতে পাচ্ছি হচ্ছে 2টা। তার মানে আমার এখানে প্রায় হচ্ছে 4টা সুতা আছে এই একটা সুতার মধ্যে। আনটুইস্ট করলে আমি এখানে 4টা সুতা পাচ্ছি, কোনোটায় 6টাও থাকে। তো এই যে একটা সুতা আমরা পেলাম, যেই সুতাটা কিনা সে দেখে মনে হচ্ছে একটা সুতা, কিন্তু এটা কিন্তু আসলে 6টা সুতার সমন্বয়ে তৈরি। ঠিক আছে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এখানে এখানে কিন্তু সে 4টা সুতার সমন্বয়ে তৈরি। তাহলে এই যে একটা ইয়ার্ন, যেটা আসলে একটা ইয়ার্ন কিন্তু 4টা সিঙ্গেল ইয়ার্নের সমন্বয়ে তৈরি, তখন এটাকে তখন বলা হয় হচ্ছে এটা একটা মাল্টিপ্লাই ইয়ার্ন বা প্লাইড ইয়ার্ন বা মাল্টিপ্লাই ইয়ার্ন। প্লাই মানে হচ্ছে ইয়ার্নের কয়টা লেয়ার এখানে আছে। যদি আমরা বলি 2 প্লাই ইয়ার্ন, তার মানে 2টা সিঙ্গেল ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন বানানো হয়েছে। যদি আমরা বলি 3 প্লাই ইয়ার্ন, তার মানে হচ্ছে 3টা সিঙ্গেল ইয়ার্ন মিলে একটা ইয়ার্ন বানানো হয়েছে। যদি আমরা বলি 4 প্লাই ইয়ার্ন, তার মানে হচ্ছে 4টা সিঙ্গেল ইয়ার্ন মিলে একটা হচ্ছে ইয়ার্ন বানানো হয়েছে, এরকম। তো আমরা খেয়াল করে দেখো, জুটের সময় আমরা হচ্ছে যে সমস্ত ইয়ার্ন প্যাকিং এর জন্য ব্যবহার করি, অনেক সময় হচ্ছে তখন জুটের মাল্টিপ্লাই ইয়ার্ন ব্যবহার করা হয়। অর্থাৎ এমন ইয়ার্ন ব্যবহার করা হয় যেখানে একাধিক ইয়ার্নকে একসাথে টুইস্ট করা থাকে। তো এই টুইস্টিং এর কাজটা করার জন্য আমাকে আলাদা একটা টুইস্টিং ইউনিট লাগবে, অর্থাৎ একাধিক সিঙ্গেল ইয়ার্নকে একসাথে করার জন্য আমাকে আলাদা একটা টুইস্টিং মেশিন ব্যবহার করা লাগবে। সেই মেশিনটা আমরা একটু এক ঝলক দেখে নিই। এবং এই মেশিনে কিন্তু কোনো ড্রাফটিং জোন নাই। কেন কোনো ড্রাফটিং জোন নাই? কারণ হচ্ছে এই মেশিনে যেহেতু ড্রাফটের কোনো ইস্যু নাই, তার কাজ হচ্ছে কেবলই টুইস্ট করা, তাই এখানে কোনো ড্রাফটিং জোন থাকবে না, শুধু টুইস্টিং আর ওয়াইন্ডিং ইউনিট থাকবে। Contrary to a spinning frame, it has only twisting and winding zones. Instead of drafting zone, only a delivery arrangement has been incorporated. Drive and building motions are similar to a flyer spinning frame, excepting the rotational direction of the flyer, which is anti-clockwise. In the twisting zone, either a two-legged flyer or a Baxter flyer is used. Here, a two-legged flyer is seen being used. The flyer speed is around 2000 RPM. It has 80 spindles. 2 or more single yarns are fed to the machine separately, either from a spool or a bobbin, which is placed on a creel situated at the frontal side of the machine. The yarn comes by end-on delivery over the twister head. Creel on the machine top is also used in some machines. Here we are observing that 2 single yarns, each of 8 pounds per spindle, are being fed from the creel through tensioning device. And porcelain guides. After passing through the porcelain guides on the machine, 2 yarns enter into the twisting zone. Here, knot has not been given so as to allow it for proper knotting at winding. The flyer is moving in the anti-clockwise or S direction, so the plying of yarns occurs with twist in S direction. One rotation of flyer imparts one twist. Winding of the plied yarn on the bobbin occurs due to the difference of flyer and bobbin speed. We see the safety guard has not been provided on the driving wheels. There should be a guard to avoid accident. এই হচ্ছে মোটামুটি আমাদের জুট স্পিনিং। তো এখানে আমরা হচ্ছে শীটে চলে যাই। শীট থেকে আমরা প্রথমত ইসেনশিয়াল টাস্ক অফ স্পিনিং প্রসেস, এটা আমাদেরকে পড়তে হবে, যে ড্রাফটিং, টুইস্টিং, ওয়াইন্ডিং 3টা কাজ। তারপরে হচ্ছে ড্রাফটিং নিয়ে আলাদা করে কিছু কথা বলা আছে, এটা আমাদের লাগবে না। এই 3টা আমরা ভিডিওতেই বেশ ভালো মতো দেখে ফেলেছি, যে স্লিপ ড্রাফট, অ্যাপ্রন ড্রাফট এবং ভি গ্রুপ রোলার ড্রাফট। এগুলা হচ্ছে ড্রাফটিং সিস্টেম সম্পর্কে আমরা পড়ে ফেলেছি আগেই। তো এটা পরীক্ষার জন্য মুখস্থ করার দরকার নাই ড্রাফটিং সিস্টেমটা। এরপরে হচ্ছে টুইস্টিং, এবং হচ্ছে এই যে টুইস্টিং এর ফ্লায়ারের ছবিও দেওয়া আছে আমাদের এখানে, ডায়াগ্রাম সহ পড়ে ফেলতে হবে।
এবং হার্ড কেম এর ভিত্তিতে আমরা যে ওয়াইন্ডিংটা করি এটারও হচ্ছে আমাদের পড়ে ফেলতে হবে। এই, তাহলে আমাদের ড্রাফটিং সিস্টেমটা পড়া লাগবে না, বাকিগুলো পড়া লাগবে। আর ম্যাথমেটিক্যাল টার্ম দুইটা আছে, ম্যাথমেটিক্যাল হচ্ছে দুইটা প্রবলেম দেওয়া আছে এখানে। এই প্রবলেমটা পুরোপুরি ভাবে আমাদের কটনের হচ্ছে সাথে মিলে যায়, পুরোপুরি কটনের অঙ্কের সাথে মিলে যায়। যেহেতু আমাদের এখানে হচ্ছে স্পিন্ডেল আছে এবং ফ্লায়ার আছে, তো আমাদের এখানে কিন্তু ডেলিভারি স্পিডের ফর্মুলা হবে, যদি স্পিন্ডেল স্পিড দেওয়া থাকে তাহলে হবে হচ্ছে তোমার, যদি ফ্লায়ার ফ্লায়ার আরপিএম দেওয়া থাকে তাহলে হবে হচ্ছে তোমার এই ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। ঠিক আছে, তো ঠিক কটনের মতো করেই হচ্ছে আমাদের এখানে কাজ হবে আর কি। তো যেমন ধরা যাক এখানে ফ্লায়ার আরপিএম দেওয়া আছে মনে করো 4000, তো কিংবা ধরা যাক এই যে নিচের অঙ্কতেও ফ্লায়ার আরপিএম দেওয়া আছে 4000, এখানে স্পিন্ডেল লেখা, এটা ফ্লায়ার হবে আর কি। তো ধরা যাক ফ্লায়ার আরপিএম হচ্ছে 4000, তাহলে কটনের রোভিং ফ্রেমে আমরা যেরকমটা দেখেছি যে কটনে তো ফ্লায়ার ছিল রোভিং ফ্রেমে, তো তখন ডেলিভারি স্পিডের ফর্মুলা কিন্তু ছিল ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই সেটা ছিল হচ্ছে আমাদের ওখানে। তো ফ্লায়ার আরপিএম বাই টিপিআই যখন আমরা হচ্ছে দেই তখনই কিন্তু আমরা ডেলিভারি স্পিডটা পেয়ে যাই, ব্যাস বাকি সব তো আগের মতোই। এখানে শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে রিং ফ্রেমের আমরা একটা অঙ্ক করেছিলাম যে যদি টিপিআই দেওয়া না থাকে, টুইস্ট পার ইঞ্চ সরাসরি যদি দেওয়া না থাকে তখন কিভাবে আমরা প্রবলেমটা সলভ করব। যদি টুইস্ট পার ইঞ্চ সরাসরি দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমাদেরকে টুইস্ট মাল্টিপ্লায়ার একটা টার্ম দেওয়া থাকবে টিএম, এবং আমরা বলেছিলাম টিএম অর্থাৎ টুইস্ট মাল্টিপ্লায়ার থেকে টিপিআই এর মান বের করার জন্য দুইটা ফর্মুলা তোমাদেরকে আমি বলেছিলাম। একটা ছিল হচ্ছে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইন্টু রুট ওভার কাউন্ট, টিপিআই ইজ ইকুয়াল টু টিএম ইন্টু রুট ওভার কাউন্ট। তবে এই ফর্মুলাটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের জন্য প্রযোজ্য। আর যদি হচ্ছে আমার কাউন্টটা ডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে তখন কিন্তু ফর্মুলাটা হবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, তাহলে কিন্তু আমাদের ফর্মুলাটা হবে হচ্ছে এইরকম। তো আমাদের এখানে হচ্ছে যেহেতু জুট, তো এখানে পাউন্ডস পার স্পাইন্ডেল এই ইউনিটটাই সবসময় ব্যবহার করা হয়, যেহেতু এখানে হচ্ছে জুট ইয়ার্ন, এবং পাউন্ডস পার স্পাইন্ডেল যেহেতু হচ্ছে ডিরেক্ট সিস্টেম, কাজে এখানে আমরা টিপিআই এর ফর্মুলাটা হবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট, যেহেতু এখানে আমাদের পাউন্ডস পার স্পাইন্ডেল এটা ডিরেক্ট সিস্টেম। তো আরেকটা পার্থক্য হচ্ছে আমাদের এখানে দেখা আছে, দেখো এখানে কিন্তু টিএম দেওয়া নাই, এই যে অঙ্কটায় পড়ে দেখবা যে এখানে টিএম দেওয়া নাই, এখানে দেওয়া আছে হচ্ছে কে ফ্যাক্টর, কনস্ট্যান্ট ফ্যাক্টর। এই কে ফ্যাক্টরটাই হচ্ছে টিএম, ওখানে আমরা টুইস্ট মাল্টিপ্লায়ার যেটা বলেছি এখানে কে ফ্যাক্টর দিয়ে ওটাকেই বোঝানো হচ্ছে। তো তার মানে জুটের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে টিপিআই ইজ ইকুয়াল টু কে ফ্যাক্টর বাই রুট ওভার কাউন্ট। এভাবে টিপিআই বের করে পরে হচ্ছে ম্যাথটা করে ফেলা হয়েছে। এছাড়া আর কোনো পার্থক্য নাই, শুধু টিএম এর জায়গায় কে ফ্যাক্টর লেখাটা বসানো, এছাড়া আর কোনো পার্থক্য নাই, একই অঙ্ক। তোমাদের কাজ হচ্ছে তোমরা বাসায় এটা করবা, তোমাদেরকে যেই নিয়মে করানো হয়েছে সেই নিয়মে, এবং সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবা। এই হচ্ছে আমাদের পড়া। তো এর মাধ্যমে আমাদের সিলেবাস শেষ, সিলেবাসের এখানে আমরা পরিসমাপ্তি ঘোষণা করছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার প্রশ্ন ছিল একটা যে জুট স্পিনিং এর যে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিওগুলো দেখলাম যে মেশিন গুলো অনেক আগে, জি জি। দেখে মনে হচ্ছে যে লোকালি তৈরি করা সম্ভব। তাহলে কি স্যার জুট স্পিনিং এ মানে এমন কোনো নতুন মেশিন আসতেছে না বা তৈরি হচ্ছে না, এমন কিছু কি? জুট স্পিনিং নিয়ে আসলে মেশিনারিজ এর দিক থেকে খুব বেশি উন্নতি হয় নাই, কারণ হয়ে লাভ নাই। লাভ নাই কি জন্য, তুমি যদি কটনের কথা চিন্তা করো, যে কটনের প্রোডাক্ট কিন্তু আমরা খুবই মানে অ্যাপারেলের জন্য ব্যবহার করি, বিভিন্ন জায়গায় ব্যবহার করি, হাই প্রাইসড প্রোডাক্ট হয় কটন থেকে। কিন্তু জুট থেকে আসলে ওরকম হাই প্রাইসড কোনো প্রোডাক্ট হয় না। যেমন আমাদের রেগুলার ইউজের কথা যদি চিন্তা করি, আমরা জুটের প্রোডাক্ট কোন কাজে ব্যবহার করি, হয় ছালা বানাই কিংবা বস্তা বানাই, তাই তো। তো এগুলা তো আসলে কোনো হাই প্রাইসড প্রোডাক্ট না। তো আমরা যখন একটা চালের বস্তা কিনি তখন কি আমরা কখনো তাকায় দেখছি যে চালের বস্তার ইয়ার্নটার মধ্যে ইভেননেস কিরকম, বা চালের বস্তার মধ্যে যে ইয়ার্নটা সেটার হেয়ারিনেস কতটা, এটা নিয়ে কিন্তু আমরা মোটেও মাথা ঘামাই না। এই কারণেই যেহেতু আমরা জুট থেকে হাই প্রাইসড প্রোডাক্ট পাই না,
সেহেতু এখানে কোনো বিশেষ আহামরি কোনো হচ্ছে গবেষণাও হয় নাই বা হচ্ছে এই ধরনের চেষ্টাও করা হয় নাই। কারণ তুমি বেশি তুমি হচ্ছে তুমি বেশি ইনভেস্ট করে তো তোমার লাভ নাই। তুমি তো প্রোডাক্টকে ওই দামে সেল করতে পারবা না। সুতরাং তুমি হাই প্রেসড মেশিনারিজ ব্যবহার করে খুব অটোমেশন নিয়ে ব্যবহার করে তো তুমি আউটপুট পাবে না। তো যেই জিনিসে আউটপুট পাওয়া যাবে না সেই জিনিসে হচ্ছে ইনভেস্ট করা হয় না, এটা হচ্ছে একটা অনেক বড় কারণ। আর জুট নিয়ে আসলে পশ্চিমারা কখনোই বেশি একটা মাথা ঘামায় নাই, এটাও আমার কাছে মনে হয় এটাও আর একটা ইস্যু। জুট নিয়ে তারা কখনো মাথা ঘামায় নাই। তো সেই ক্ষেত্রে জুট সংক্রান্ত খুবই অতি আধুনিক গবেষণাটাও অনেক কম হয়েছে বলে আমি মনে করি। তো জুট যদি পশ্চিমাদের থাকতো তাহলে তারা অবশ্যই এটা নিয়ে মানে গবেষণা করে এটাকে আরো উপরের দিকে নিতে পারতো, তখন হয়তো একটা উপায় হলেও হইতে পারতো, কিন্তু আরেকটা কোশ্চেন হচ্ছে যে স্যার, পশ্চিমাদের হাতে নাই। হ্যাঁ বলো। জুটের যে স্যার রাফ ফিলিং বা যে হার্শ ফিলিং স্যার, জি ওইটা জি। রিডিউস করার কোনো ওয়ে বা এরকম কোনো চিন্তা ভাবনা কোনো কখনো হয় নাই? না, খুব একটা না। জুটের মধ্যে হচ্ছে তোমার লিগনিন থাকে, তো লিগনিনটাকে দূর করার জন্য যে খুব ইফেক্টিভ কোনো পদ্ধতি চলে আসছে, এবং চলে আসছে বলতে কিছুটা কমানো সম্ভব, কিন্তু হচ্ছে সেটা যে ঠিক অ্যাপারেলে কটনের মতো করে ব্যবহার করা যাবে নিশ্চিন্ত মনে, এরকম পর্যায়ে আসলে এখনো যাওয়া হয় নাই, সম্ভব হয় নাই। বুঝতে পারছি। তবে জুট নিয়ে তারপরও আমরা কেন মাথা ঘামাই কিংবা হচ্ছে কেন গবেষকরা লেখালেখি করে, এটার একটা অনেক বড় কারণ হচ্ছে জুট আমাদের নিজেদের ফাইবার। কটন কিন্তু আমাদের নিজেদের ফাইবার না, কটনকে আমাদের কিনে নিয়ে আসতে হয়। জি স্যার। তো আমরা ধরা যাক এর আগের অর্থ বছরে ধরা যাক হচ্ছে $25 বিলিয়ন ছিল আমাদের, গত অর্থ বছর আগের অর্থ বছর মনে হয়, গত না তার আগেরটা। তো 25 বিলিয়ন যদি আমাদের হচ্ছে প্রাপ্তি হয় গার্মেন্টস বিক্রি করে, দেখা যায় যে এর মধ্যে 22 মিলিয়ন তোমার হচ্ছে চলে যায়, তোমার হচ্ছে বিদেশিদের কাছে ছেড়ে দিতে হয়, ফাইবার কিনা, বিদেশি মেশিন কিনা, এই দিক দিয়ে। তো মাত্র আমাদের হাতে খুব অল্প পরিমাণ পয়সাই থাকে। এটা হচ্ছে গার্মেন্টস এর একটা অনেক বড় সমস্যা। মনে হচ্ছে যে অনেক আসলে, কিন্তু আসলে আমাদের হাতে থাকে কম। তো এর মধ্যে একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদেরকে ফাইবার কিনতে হচ্ছে বাইরে থেকে চড়া দামে, আমাদের নিজেদের ফাইবার নাই। যদি জুট নিয়ে আসলেই কিছু করা সম্ভব হতো, জুট তো আমাদের হাতের নাগালে, তখন কিন্তু আমাদের এই বিশাল পরিমাণ একটা পয়সা বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যেহেতু জুট আমাদের নিজের, এই জন্য আসলে জুট নিয়ে তারপরে বাংলাদেশের কিছু কিছু টুকটাক কাজ যা করার করে আর কি, এই এই মানে টান থেকে যে এটাকে যদি কাজে লাগানো যায় তাহলে হচ্ছে বাইরে থেকে আমাদের র মেটেরিয়াল আনতে হবে না, নিজেদের র মেটেরিয়ালে আগানো যাবে। স্যার ডেনিম বা জিন্স তৈরিতে যে জুট ইউজ করার যে প্রচেষ্টা করা হচ্ছে স্যার, ওইটা কতটুকু ফলপ্রসূ হবে? কিছু কিছু করা হয়েছে, কিন্তু এখনো যে মানে খুব কমার্শিয়ালি চলে আসছে, সবাই খুব ব্যবহার করতেছে এরকম তো না। যেমন কোন কোন ফ্যাশন হাউস দাবি করেছে তারা শাড়ির মধ্যেও তোমার হচ্ছে জুট ব্যবহার করেছে। তো সেটা যে খুব ফলপ্রসূ হয়েছে এমনটা তো আমার জানা নাই। যদি ওটা সেই হারে ফলপ্রসূ হতো তাহলে এটার ব্যবহার নিশ্চয়ই আরো বাড়তো। জি স্যার। তো পরীক্ষামূলক ভাবে তো অবশ্যই ব্যবহার করা হয়েছে অ্যাপারেলে, কিন্তু আসলে ক্লিক করে নাই কোনোটাই। বুঝছি স্যার। তো এই কারণে হচ্ছে জুটের ইয়েও অনেক কম, বিশেষ করে সামনে তো আরেকটা আমাদের সামনে জুটের ঝামেলা আসতেছে। গত কয়েকদিন আগে সরকার ঘোষণা দিল স্যার যে প্রায় 26,000 জুট সাথে সম্পর্কিত তাদেরকে হচ্ছে বাধ্যতামূলক স্বেচ্ছায় অবসরে পাঠানো হবে। তো প্রায় 26,000 শ্রমিক সেখানে, জি স্যার। 25টা, প্রায় 26টার মতো পাটকল আর কি সরকারি। তো সরকার বলতেছে এটা হচ্ছে তারা নিজেরা আর হাতে নিবে না, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে ছেড়ে দিবে এরপরে। তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলেও সেটা কতটুকু লাভবান হবে। এমনিতে বেসরকারি পাটকলগুলি কিন্তু মোটামুটি লাভ করে যাচ্ছে, বেসরকারি যেগুলা মোটামুটি হচ্ছে লাভের দিকে আছে। তো জুটের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে প্রচুর লস আমাদের সরকারি জুট মিল গুলাতে হয়ে যায়। এটা অবশ্য যে ওয়ার্কারদের দোষ সেটা তো কখনোই বলা যাবে না, এর উপরের দিকের সমস্যা। আর কি কি সমস্যা এটা তোমরা নিজেরাও ভালোভাবেই জানো। গভর্নমেন্ট হলে স্যার অনেকে চিন্তা করে যে মানে আমার কি, আমি তো বেতন পাচ্ছি। হ্যাঁ, এটা একটা মুশকিল, আমাদের জবাবদিহিতার অভাব আছে অনেক জায়গাতেই। তো এটা একটা সমস্যা। তো এই 26,000 শ্রমিক কোথায় যাবে, নতুন করে ফ্যাক্টরি কবে খুলবে, কারা খুলবে, সেখানে তাদের চাকরি হবে কি হবে না। হ্যাঁ, হলে হয়তো তাদের সম্ভাবনা বেশি থাকবে, নাও হতে পারে। তো নাও নতুন, তো হতে পারে, কারণ হ্যাঁ নাও হতে তো পারে। অনেক বয়স হয়ে গেছে।
হ্যাঁ, তার আরেকটা বড় সমস্যা হচ্ছে যারা এই যেমন আমার কাছে একটা দিকে মনে হয় যে হবে না। কেন হবে না, কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এখন যারা জুট শ্রমিক তারা ইতিমধ্যেই সরকারি ফ্যাক্টরিতে কাজ করে অভ্যস্ত এবং তারা প্রচুর আন্দোলন করে অভ্যস্ত। জি স্যার। তো শ্রমিক আন্দোলন করে অভ্যস্ত, তো প্রাইভেট পার্টনারশিপে যখন যাবে তখন প্রাইভেট হচ্ছে মালিকরা কখনোই তারা চাইবে না যে হচ্ছে শ্রমিকরা এই ধরনের কাজ করুক। জি স্যার। শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানগুলি প্রচুর হচ্ছে তোমার সতর্ক থাকে। যেমন কোন একটা ফ্যাক্টরি যদি 2,500 হয়, তারা ভুলেও মানে 2,500-এর শ্রমিক নিয়োগ দিবে না, ভুলেও না। দিলে খুবই সামান্য দিতে পারে, কিন্তু সাধারণত তারা ভুলেও এই কাজ করবে না। তারা করে কি, ওই দূরে উত্তরবঙ্গের দিকে চলে যায়, তারপর হচ্ছে দূরের মনে করো দক্ষিণবঙ্গে কোনো একটা গ্রামের দিকে চলে যায়, টার্গেট করে চলে যায়। দূর এলাকা থেকে হচ্ছে তারা শ্রমিক নিয়ে আসে। কেন? কারণ দূর এলাকার শ্রমিক যদি এখানে আসে, নারায়ণগঞ্জে আসে, ওদের তো পাওয়ার কম। হ্যাঁ তারা হচ্ছে বেশি কথা বলবে না। আর যদি এলাকার শ্রমিক নেওয়া হয় তাহলে তো দেখা যাবে যে কথা শুনতে চাইবে না বা আন্দোলনের চেষ্টা করবে এই জন্য। তো এই দিক দিয়ে তারা খুবই মানে কনসার্ন থাকে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে খুব হাতে গোনা কিছু মানে ট্রেনার ছাড়া হয়তোবা ফ্যাক্টরি গুলা নতুন শ্রমিক নেওয়ার ক্ষেত্রে আগ্রহী থাকবে। আমার কাছে এরকম মনে হচ্ছে। তো সেদিক থেকে এই 26,000 শ্রমিকের তো মানে কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। আচ্ছা, যাই হোক। আরেকটা হচ্ছে হ্যাঁ বলো। একটু টপিকের বাইরে, সেটা হুম। হচ্ছে স্যার আমরা স্যার জুট নিয়ে কাজ করতেছি বা জুট নিয়ে বিভিন্ন গভর্নমেন্টের ফ্যাক্টরি আছে স্যার। আমাদের আরেকটা জিনিস তো সিল্কও আছে, এবং সিল্কের বেশ দাম আছে বাইরের হুম হুম। মার্কেটে বা দেশের মার্কেটে। তা সিল্ক নিয়ে কেউ কোনো ভাস্ট প্রোডাকশন বা অ্যাপারেল প্রোডাকশনে কেন যাচ্ছে না, বা কোনো স্টেপ কেন নেওয়া হচ্ছে না সেটা? সিল্কটাকেও এখানে হচ্ছে বিদেশি সিল্কের সাথে আমাদের সিল্কের মানের দিক থেকে কুলানো যাচ্ছিল না। আচ্ছা স্যার। এবং সিল্ক গবেষণা হচ্ছিল আমাদের সরকারি ভাবে, কিন্তু আসলে আমাদের একটা তো এই কি রেশম গবেষণা বোর্ড আছে কিন্তু জি স্যার। রাজশাহীতে। জি তো স্যার। ওই তো ওই একই ভাবে। তো সবাই চিন্তা করেছে আমি গবেষণা না করলে আর সমস্যাই বা কি। হ্যাঁ, তো ওইখানে তো আমার কাছে সিল্কের ওই রেশম বোর্ডের একটা ভিডিও ছিল। মানে তুমি হাসতে হাসতে শেষ হয়ে যাবে, সেখানে যন্ত্রপাতি যে কত আধুনিক। আগে যখন টিআরএম 1 পড়াতাম, তো তখন টিআরএম 1 এর ছাত্রদেরকে আমি দেখাতাম আর কি। আমার একজন সাবেক কলিগ, উনি হচ্ছে সিল্ক নিয়ে গবেষণা করছিল, তো তখন উনি এই রেশম বোর্ডে গেছিল আর কি ওইখানে। তো তখন ভিডিও করে নিয়ে আসছিল। তো আমি হচ্ছে মানে বিদেশিদের ভিডিও দেখাতাম যে তাদের চাইনিজ ফ্যাক্টরিতে তারা এইভাবে সিল্ক থেকে ফাইবার গুলিকে রিসিভ করে, কালেক্ট করে, এইভাবে প্রসেস করে, এবং একই সাথে হচ্ছে আমাদের বাংলাদেশের রেশম বোর্ডের ভিডিও দেখাইতাম। তো ওরা খুবই হাসতে হাসতে শেষ হয়ে যেত। তো মোটামুটি মানে খুবই হাস্যকর ঘটনা আর কি। বুঝতে পারছি। তো এইভাবেই নষ্ট করে ফেলা হয়েছে। আর আমাদের সিল্কের মানও সম্ভবত অতটা ভালো ছিল না। আমি একটা লেখা পড়েছিলাম এই বিষয়ে, এখন তো পুরোপুরি মনে নাই। সামারিটা বললাম আর কি, যে বিদেশি সিল্কের সাথে আমাদের সিল্কের হচ্ছে মানের দিক থেকেও পার্থক্য ছিল। তো গবেষণা কিছু তো করার অবশ্যই সুযোগ ছিল যে কিভাবে মানে পার্থক্য তৈরি প্রোডাক্টটা করা যায়। ঠিক করা যায়। হ্যাঁ, ঠিক যেমন ধরো আমাদের কৃষি গবেষণা নিয়ে যারা কাজ করেন তারা তো নতুন নতুন জাত উদ্ভাবন করছেন প্রতিনিয়ত। তো এরকম হয়তো কাজ অবশ্যই করার সুযোগ ছিল না তা তো বলবো না। কিন্তু সেটাকে হেলায় নষ্ট করে ফেলা হয়েছে। বুঝতে পারছি স্যার। যে কয়েকদিন আগে হচ্ছে আমরা মাসখানেক না, এটা বোধহয় হয় গত ঈদে, হ্যাঁ গত মানে এই রোজার ঈদ না, এই রোজার ঈদ তো পুরোটাই বন্ধ গেল। তার আগের সম্ভবত কোরবানি ঈদে আমি বন্ধুদেরকে নিয়ে তোমার হচ্ছে সিলেট গেছিলাম। তো ওইখানে সিলেট যাওয়ার পরে সিলেট শহরের ওদিকে হচ্ছে আমরা একটা জায়গায় গেলাম। তো ওখানে যাওয়ার সময় একটা ইকো পার্ক টাইপের ছিল আর কি। তো ওইখানে যাওয়ার সময় দেখি যে তোমার ওই সরকারি কিছু, ওই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এলাকা, তো সম্ভবত আর কি। তো ওইখানে হচ্ছে কিছু তোমার এই সরকারি ছিল, প্রতিষ্ঠান ছিল, যে ছাগল গবেষণা কেন্দ্র। হ্যাঁ, তো এই ধরনের কিছু কেন্দ্র দেখা যাচ্ছে। তো এগুলির মধ্যে কাঠামো তৈরি করা আছে, তোমার হচ্ছে সাইনবোর্ডও ঝুলানো আছে, কিন্তু ভিতরে কোনো ছাগল নাই। তার মানে হচ্ছে ওখানে মানে প্রকল্প শুরু করা হয়েছিল, তো যে কোনো কারণে হোক পরে হয়তো প্রকল্পের অর্থায়ন বন্ধ হয়ে গেছে। তো এই ঘরের জায়গাতে আছে, কিন্তু কোনো ছাগল টাগল কিছু দেখা যাচ্ছে না। তো এইভাবে হয়তো প্রকল্প চালু হয়, প্রকল্প আবার শেষও হয়ে যায়, ফান্ডিং থাকে, কতদিন পরে ফান্ডিং থাকে না, সদিচ্ছার অভাব থাকে, সব মিলে হচ্ছে আর চলে না, এরকমই হয় হয়তো। সিল্কের ক্ষেত্রে হয়তো সেরকমই হয়েছে। স্যার এইভাবে স্যার বাইরের দেশ থেকে জিনিস এনে বানায় আবার বাইরের দেশে পাঠায় স্যার, কয়দিন চলবে? হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে একটা দেশ যখন উন্নত হয়ে যায় তখন তারা হচ্ছে গার্মেন্টস ব্যবসায় থাকে না, কারণ এটা তো আসলে মানে খুব জাহামরি লাভজনক এরকম কিছু না, বা হচ্ছে খুব সম্মানজনক কিছু না। তারা যখন হেভি ইন্ডাস্ট্রিতে কনভার্ট করে ফেলেছে,
ইউরোপিয়ানরা, তখন কিন্তু তারা এই গার্মেন্টস বানানোর কাজ বাদ দিয়ে দিছে। তো আমাদের সমস্যা হচ্ছে যেমন ভিয়েতনাম বা চায়না, তারা গার্মেন্টস কে ধরে রেখে হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে ফেলছে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপ করি নাই, এবং একই সাথে হচ্ছে কোনো ধরনের পোশাকের দিক থেকে তোমার কোনো ভ্যারিয়েশনের দিকেও আমরা যেতে পারি নাই। সামগ্রিক ব্যর্থতা এটা আমাদের, এরকম না যে পোশাক মালিকদের শুধু ব্যর্থতা, এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। তো এই আর কি, তো এই জন্য আমরা একটু ঝামেলায়, আমাদের কোনো হেভি ইন্ডাস্ট্রি ডেভেলপ নাই। আমি প্রায় বলি যে ভিয়েতনাম হচ্ছে তোমার আমাদের পিছনে নিঃশ্বাস ফেলছে, কখনো দ্বিতীয় হয়েও যায়। সেই ভিয়েতনামের কাছে টেক্সটাইল হচ্ছে ষষ্ঠ নাম্বার শিল্প আর কি, রপ্তানি আয়ের দিক থেকে 6 নম্বরে। ভিয়েতনামে তোমার প্রচুর হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, এমনকি মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি ওদের আছে। আমরা, হ্যাঁ, আমি হচ্ছে তোমার এই করোনার শুরুতে আমি হচ্ছে একটা নেবুলাইজার কিনেছিলাম। তো নেবুলাইজার কিনতে গিয়ে আমি তখন জীবনের প্রথম নেবুলাইজার কিনি। তো আমার ভাই আমাকে বলে দিয়েছিলেন যে এই ব্র্যান্ডের কিনবি। ভাই তখন ছিল হচ্ছে নরসিংদীতে, তো আমি ওই বিএমএ ভবনে গেছি, আমাদের প্রেস ক্লাবের ওইখানে। একটা ব্র্যান্ড অমরন, জাপানিজ ব্র্যান্ড, কিন্তু ওদের হচ্ছে ভিয়েতনাম ওদের ফ্যাক্টরি। তো ভিয়েতনামের বানানো আমি হচ্ছে নেবুলাইজার কিনে নিয়ে আসলাম, ওটার দাম কম পড়ে চাইনিজ অ্যাসেম্বলের চাইতে। তারপরে শুনলাম হচ্ছে তোমার ইয়েটা, এই যে কি বলে যে ব্লাড প্রেশার মেশিন, যেটা অটোমেটিক ব্লাড প্রেশার মেশিন, ভিয়েতনামে হয়। হ্যাঁ, ভিয়েতনামে হয়। তারপরে এমনকি আমি স্পিনিং মিলও প্রচুর দেখছি, তোমার এই যে আমাদের জেনারেটর, তারপরে হচ্ছে কম্প্রেসার, এয়ার কম্প্রেসার, এগুলো ভিয়েতনামের অহরহ পাওয়া যায়। জেনারেটর, কম্প্রেসার, এগুলো ভিয়েতনামের অহরহ পাওয়া যায়। তো ওদের হেভি ইন্ডাস্ট্রি খুবই ডেভেলপ। তো আমাদের দেশে তো হাইটেক বা হেভি ইন্ডাস্ট্রি বলতে আমরা তো মনে হয় ওয়ালটন ছাড়া আর কিছু বুঝি না, আর কিছু আমাদের নাইও। তো এদিকে আসলে আমাদের কাজ করা বেশ দরকার। বুঝতে পারছি। সামগ্রিক ব্যর্থতা, আসলে সবকিছু মিলাই আমরা পারি নাই। স্যার আমাদের দেশে যেসব ছোটখাটো ওয়েল্ডিং ফ্যাক্টরি বা এই জি। যে পুরান ঢাকার দিকে যেসব ফ্যাক্টরি আছে, হুম হুম হুম। ওদেরকে স্পেস করে দিলে তো ওরা এসব করতে পারে। অবশ্যই অবশ্যই, কোনো মানে এটা যে কি বলবো তোমারে, সেটা হচ্ছে আমি একদিন, এটাও আমি একটা রিপোর্ট পড়ছিলাম একটা, সেটা হচ্ছে আহ এই তুমি যদি ম্যাটেরিয়ালের সায়েন্সের কথা চিন্তা করো, আমাদের ধোলাইখালে যারা হচ্ছে তোমার এই মেটাল নিয়ে কাজ করে, তারা তোমার হচ্ছে শব্দ শুনে, মানে আমি পেপারে পড়ছিলাম আর কি, একটা রিপোর্টে, যে একটা মেটাল সেটা হচ্ছে শব্দ শুনে কিংবা হচ্ছে পোড়ানোর সময় আগুনের কালার দেখে, তাদের তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, না কিন্তু স্যার। বহুদিন ধরে এই কাজগুলি করতে করতে তাদের হচ্ছে মানে তারা আন্দাজ করে ফেলতে পারে যে হচ্ছে এটার কি অবস্থা। আমি তো নরসিংদী বাসা আমার, তো আমি ওখানে দেখছি আমার এক বন্ধুর চাচা, তাদের হচ্ছে ফ্যাক্টরি আছে, উইভিং ফ্যাক্টরি এবং সাইজিং ফ্যাক্টরি। তো আমার চাচার ওই বন্ধুর চাচা হচ্ছে তিনি সুতাকে টান দিয়ে ছিঁড়ে, উনি হচ্ছে উনি মনে মেট্রিক পাসও না, আমি যতটুকু জানি 5 পাসও না। তো তিনি হচ্ছে ওই ইয়ার্নকে টান দিয়ে ছিঁড়ে উনি সিএসপি আন্দাজ করতে পারে যে এই ইয়ার্নের সিএসপি এত হবে। তো কাজ করতে করতে ওনারা এতটা দক্ষতায় পৌঁছায় গেছে, যেখানে হয়তো আমরা সিএসপি টেস্ট করার জন্য আলাদা মেশিন ব্যবহার করি, আমাদের না করে উপায় নাই, কারণ হচ্ছে আমাদের তো খুব নিখুঁত দরকার, যেহেতু এটা মানে ফরেন, মানে কি বলা যায়, এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ইয়ার্ন হবে, তো আমাদের তো টেস্ট করতেই হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি হাত দিয়ে ছিঁড়ে মানে আন্দাজ করে ফেলতে পারে যে ইয়ার্নের সিএসপি কত হবে। তো এরকম এরকম থাকে অনেক সময়, যেমন আমাদের স্পিনিং এও আমরা হচ্ছে একজনের ব্যাপারে জানি, আকিজ স্পিনিং উনি চাকরি করতেন, এখনো সম্ভবত করেন। উনি হচ্ছে ফাইবার বিশেষজ্ঞ, কিন্তু টেক্সটাইলে কখনো পড়াশোনা করে নাই। উনি হচ্ছে মানে ফাইবার মানে মুখে দিয়ে, হাতে ধরে, চোখে দেখে এই ফাইবার দিয়ে কেমন ইয়ার্নের কোয়ালিটি হতে পারে এটা উনি বুঝতে পারে। এটা ওনার বিশেষ গুণ। তো এই জন্য মালিক পক্ষ যখন দেশের বাইরে যায় ফাইবার কিনতে, অর্ডার করলেও হয়, কিন্তু হচ্ছে শিওর হওয়ার জন্য অনেক সময় মালিক পক্ষরা দেশের বাইরেও যান, যে দেখতে যে কোন এলাকার পরিবেশ কিরকম, কারণ হচ্ছে এনভায়রনমেন্টের উপরে ফাইবারের উপরে কোয়ালিটির মানে ব্যবধান হয়। জি স্যার। মনে করো নরসিংদীর ফজলিয়াম আর একই জাতের রাজশাহীর ফজলিয়াম স্বাদ যেমন অনেক পার্থক্য হবে, ফাইবারের ক্ষেত্রে তেমনি। তো ওনারা হচ্ছে দেখতে যায়, তো তখন হচ্ছে ওই ভদ্রলোককে ওনারা নিয়ে যেতেন। তো আমাদের ফাইবার টেস্ট করার একটা মেশিন আছে, উস্টার এইচভিআই, উস্টার হচ্ছে ব্র্যান্ড নেম, এইচভিআই এটা হচ্ছে মেশিন। তো ওনাকে হচ্ছে বলা হতো যে মানে মানব এইচভিআই আর কি, হিউম্যান এইচভিআই ওনার নাম। তো স্পিনিং জগতে আর কি, যে ওনাকে এইচভিআই মেশিন যদি বলে মানুষকে বোঝানো, তাহলে ওনাকে মানুষ চিনে। আগে আকিজ স্পিনিং এ চাকরি করতেন, এখনো মনে হয় ওখানেই আছেন। তো হ্যাঁ, যেটা বললাম ধুলাই খেলে আমাদের ওখানে হচ্ছে এরকম আছে, তাদেরকে প্রমোট করলে তো অবশ্যই আহ মানে ভালো কিছু আউটপুট তো আসতেই পারতো। বুঝতে পারছি। কিন্তু এখন করবে কি, এটা একটা মুশকিল। তো যদি করতে হয় তাহলে আমাদেরকেই করতে হবে আর কি।
উপরের দিকে তাকায় আসলে লাভ নাই। উপরের দিকে তাকালে তো মনে হয় অনেক আগেই হয়ে যেত। তো এক্ষেত্রে আসলে উপরের দিকে তাকায় বা উপরের দিকে দোষ দিয়ে খুব একটা আমরা লাভবান হব না আর কি। তো যা করার যদি করি তাহলে আমাদেরকে করতে হবে। বুঝতে পারছি। তা আমরা করতে গেলেও তো স্যার কয়দিন পরে দেখা যাবে ফান্ডিং নাই, কেউ ফান্ডিং দিচ্ছে না, সাপোর্ট দিচ্ছে না। আহ হ্যাঁ, এই জন্য হচ্ছে ছোট থেকে শুরু করতে হবে আর কি। অবশ্য আমাদের দেশে ছোট থেকে শুরু করাটাও খুব কঠিন কাজ। আমি প্রায় একটা কথা বলি যে সহজ ব্যবসা সূচক এই নামে তোমার হচ্ছে একটা আমাদের তোমার হচ্ছে বিশ্বে একটা সূচক তৈরি করা হয়, মানে ইন্ডেক্স আর কি, যে কোন দেশে ব্যবসা করাটা সহজ। সেখানে আমাদের অবস্থান সম্ভবত মানে 190টা দেশের উপরে এই গবেষণা চালানো হয়েছিল। আমাদের অবস্থান সম্ভবত 157 কি 158। তো গত বছর ছিল হচ্ছে 173। তো এই বছর আমরা মানে 17 ধাপ এগিয়ে এসেছি র্যাঙ্কিং এ। তো একটা অনেক বড় উন্নতি বলা চলে আর কি। তো এই বড় উন্নতির পরও আমাদের অবস্থান হচ্ছে 157 কি 158। এবং যখন আমরা 173 ছিলাম তখন তুমি অবাক হয়ে যাবা, আফগানিস্তানের কাবুল আমাদের আগে ছিল, পাকিস্তান আমাদের আগে। মানে অবাক অবাক করা বিষয়, পাকিস্তানে হচ্ছে সকাল বিকাল বোম ফুটে যেখানে সেখানে, তাদের অবস্থান আমাদের চেয়ে আগে। আর ভারত তো অনেক আগে, এটা তো বলাই বাহুল্য, ভারত তো অনেক 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 আগে। প্রথম কারা ছিল স্যার? এক নম্বরে, এক নম্বরে এক নম্বরে? ভুলে জি গেছি, স্যার। দাঁড়াও দেখি। চীন থাকবে। সহজ ব্যবসা সূচক, এই তো, এটার আসল নাম হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স। এটার বাংলা করা হয়েছে আর কি, যে ব্যবসার পরিবেশ সহজীকরণ। ও আচ্ছা, সরি, আমাদের হচ্ছে 168 আর কি, 190 এর মধ্যে 168। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবলমাত্র এখন আফগানিস্তানের চেয়ে আমরা আগে আর কি। আগে আফগানিস্তানের পিছনে ছিলাম, এখন আফগানিস্তানের আগে। আর দক্ষিণ এশিয়ার সবাই আমাদের সামনে। তো আগে কে, রিপোর্টে কে আগে এটা বলা হয় নাই, তার মানে মূল বক্তব্য ছিল হচ্ছে একটু বাংলাদেশ। বাংলাদেশ অবস্থা। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে আর কি। হ্যাঁ, বলা হয়েছে 1 বছরে পাকিস্তান 28 ধাপে গিয়েছে, ভারত 14 ধাপে গিয়েছে। ভারতের কারণ ভারত আগে থেকেই মোটামুটি আগেই ছিল, তাই তারা 14 ধাপ, পাকিস্তান হয়তো একটু পিছনে ছিল। তো আমরা 8 ধাপে গিয়েছি আর কি, 13 না 8 ধাপ। বুঝতে পারছি। তো 1 বছরে তো এই জন্য নতুন কিছু শুরু করাটাও আসলে কঠিন। তো ব্যবসায়ীদের আসলে মানে সাহস আছে আমাদের দেশে, এটা বলতে হবে। স্যার নরসিংদীতে আপনার বাসা কোথায় স্যার? মাধবদী। আচ্ছা, ঠিক আছে। তোমার কি নরসিংদী নাকি? জি স্যার, আমি নরসিংদী সদরে স্যার। সদরে? আচ্ছা, সদরে আমি জীবনে কয়েকবার গেছি, বেশি যাই নাই। আচ্ছা। কারণ আমাদের দিকে থেকে হচ্ছে মানে ওই ঢাকাও তো খুব বেশি যেহেতু দূরে না, জি স্যার, তো এটা স্যার মানুষজন পিছনে, হচ্ছে এই জন্য ঢাকা থেকে তো আমাদের এটা পিছনে, এদিকে মানুষ আসে না হ্যাঁ, স্যার। তো এই জন্য মানুষ হচ্ছে না ঢাকার দিকে চলে যায়। নরসিংদীতে আমরা হচ্ছে ইয়ের কাজে যাই আর কি, মানুষজন ওই আহ তোমার এই কোর্ট কাচারি কিংবা জি এই ধরনের জি। সরকারি কাজগুলি করতে যায়। আর আমি যাইতাম হচ্ছে বিভিন্ন কম্পিটিশনের কাজে, ওই স্কুল পর্যায়ের ওইগুলা হচ্ছে সব নরসিংদী সদরে যেতে হয়। এই কারণে যেতাম। আর বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য গেছি, যদিও বৃত্তি দিতে পাই নাই, কিন্তু বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে নরসিংদী গেছি। আপনি কি স্কুল ওইদিকে ছিল? স্কুল মাধবদীতেই ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের সিলেবাসটা একটু নিয়ে কথা বলি। এই সিলেবাসে জুটি স্পিনিং এর ক্ষেত্রে তোমরা হচ্ছে যেই 4টা টপিক পড়বা, 1, 3, 4, 5, এই 4টা টপিক হচ্ছে তোমরা পড়ে নিবা। নাম্বার 2টা হচ্ছে লাগবে না, ওই বিভিন্ন ড্রাফটিং সিস্টেমের উপরে বলা হয়েছে। 1, 3, 4, 5। 1, 3, 4, 5। জি স্যার। আচ্ছা, তো এটা পড়ে নিবা। আর হচ্ছে আমি তোমাদেরকে একটু নতুন করে কিছু তোমাদের দুঃসংবাদ শোনাই। সেটা হচ্ছে তোমরা আগামী দিন যেটা করবে, আগামী দিনে কাজ দিয়ে দিই। তোমরা সেকশন 5 তো, তো আমরা হচ্ছে আগামী কয়েকদিন রিভিউ ক্লাসের দিকে নজর দিব।
তো প্রথমে তোমরা হচ্ছে আমাদের এখানে যে ক্লাসগুলি দেওয়া আছে এখানে কি জানি হয়েছে, আমি একবার আপলোড দিলে মানে 3বার আপলোড হয়ে যায়, 2বার আপলোড হয়ে যায়, এরকম হয়। মানে আমি যেহেতু এটার সাথে অভ্যস্ত না সেহেতু বুঝতেও পারতেছি না কি হয়েছে বা কেন এরকম হয়। প্লে লিস্টে তো আজকে সকালে আমি দেখছি একটাই ফাইল ইস্যু। প্লেলিস্টে স্যার আমরা যখন দেখতেছি আর কি তখন আমি দেখছি আচ্ছা একটা ফাইল। আচ্ছা, তোমরা হচ্ছে অনলাইন লেকচার 4 পর্যন্ত পড়ে আসবে, এই যে 4টা লেকচার পড়ে আসবা। অনলাইন লেকচার 1 2 3 4। ওকে স্যার। ঠিক আছে, এগুলি একটা লেকচার মানে 30 মিনিট 10 মিনিট করে। আর একটা কৌশল আছে তাড়াতাড়ি হচ্ছে ভিডিও শেষ করার কৌশল, সেটা হচ্ছে তোমরা জানো এটা কিভাবে ভিডিও তাড়াতাড়ি দেখে ফেলতে হয়? কি হবে স্যার? সেটা হচ্ছে হ্যাঁ, প্লেব্যাক স্পিড বাড়ায় দিয়ে হচ্ছে বটম রোলার পাবো। যেমন মূলত ধরা যাক আমাদের আমি হচ্ছে ড্রাফটিং যে জোনের এখানে ড্রাফটিং এর সেটিংস ড্র থেকে ফ্রেমের প্লেব্যাক ড্রাফটিং স্পিড এর নরমাল মধ্যে দেয়া আছে, তোমরা হচ্ছে করবা কি টপ রোলার এবং বটম 1.25 দিবা। রোলার অবশ্যই পাওয়া 1.5 যায়। দিলে বেশি বাড়ানো তো হয়ে যাবে, টপ রোলার বটম রোলারের ব্যাপারে 1.25 কিছু দিবা। বেসিক কথা কিন্তু আমরা গত ক্লাসে যেমন বলেছিলাম এই যে যে এটা টপ কিন্তু রোলার গুলি হচ্ছে আমাদের 1.25 রাবার কোটেড চলতেছে। হয়। এই কারণেই এখানে আমরা যখন টপ রোলার আঁকি তখন হচ্ছে ডাবল একটা লেয়ার দেওয়া হয় উপরে রাবার কোটিংটাকে বোঝানোর জন্য। আর বটম রোলার গুলি হচ্ছে হয় আমার মেটালিক। তো 1.25 দিলে বোঝা যায়, তো তাতে করে তোমার 25% টাইম সেভ হবে, 100 মিনিটের ভিডিও 75 মিনিটে শেষ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে এই সুবিধা। আর আরেকটা কাজ করতে পারো লোড কমানোর জন্য, সেটা হচ্ছে নিজেরা কয়েকজন মিলে গ্রুপ বানিয়ে ফেলো পড়াশোনা করার জন্য। জুমে তোমরা নিজেরাও তো হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারো জুমে, যাদের কাছে ইন্টারনেট অ্যাভেলেবল। তো মনে করো 4জন গ্রুপ করলা, তো 4জন 4টা ভিডিও দেখলা, একজন দেখলা লেকচার 1, একজন দেখলা লেকচার 2, একজন লেকচার 3, একজন লেকচার 4। তাহলে কিন্তু প্রত্যেকে একটা করে লেকচার দেখলেই হয়ে যাচ্ছে। তো তখন হচ্ছে হয়ে যায়, সহজে হবে আর কি। এবং তাহলে আগামী ক্লাস থেকে আমাদের হচ্ছে প্রবলেম সলভ করার জন্য আমরা রিভিউ ক্লাস করব। তবে আমি একটু সতর্ক করে রাখি, রিভিউ ক্লাসের ব্যাপারে আমি খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আমাকে প্রশ্ন না করলে আমি উত্তর দেই না। অর্থাৎ তুমি যদি আমাকে এসে বলো যে স্যার কম্বিং সিকোয়েন্সটা আবার একটু পড়ায় দেন, তাহলে কিন্তু আমি দেখবা বিশেষ সাড়া দিব না, আমি গন্ডার হয়ে যাব তখন, মোটা চামড়া। তো তুমি যদি আমাকে বলো যে স্যার আমি 8টার মধ্যে 6টা বুঝছি কিন্তু এই একটা বুঝি নাই বা এই 2টা বুঝি নাই, তখন আমি হচ্ছে বুঝাতে খুবই ভালো লাগে। এর বাইরে পাইকারি হারে আমি হচ্ছে রিভিউ ক্লাসে পিছনের পড়া আলোচনা করব না। আর এখন তো কারো প্রশ্নই আসে না, কারণ সব টপিকের উপরই আমার 1 ঘন্টার বা লেকচার তো ইউটিউবে আছেই। তো এটা একটু তোমরা কষ্ট করে খেয়াল রাখবা, নিজেরা হচ্ছে পুরান লেকচার গুলি পড়ে আসো। আর আমি একটু তোমাদেরকে আরেকটা ঘোষণা দেই, তোমাদের সাথে মনে হয় আমার ল্যাব ক্লাস নাই, বা ল্যাব ক্লাস থাকলেও আমি পরীক্ষার তো ঘোষণা দিছি ওইখানে। না স্যার, ল্যাব আমাদের ক্লাস আছে আমাদের অনেকেরই, আপনার সাথে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটা তো আমি ঘোষণা দিয়েই দিছি ল্যাব ক্লাসে। ওই যে আমি 50 মার্কসের হচ্ছে অ্যাসাইনমেন্ট স্লাইড প্রেজেন্টেশন নিব, ওটা বলে দিছি। আর থিওরির জন্য তোমাদের যেটা করব সেটা হচ্ছে, থিওরির জন্য হচ্ছে 10 তো তোমরা এমনিতে পাবাই, অ্যাটেন্ডেন্সের যেটা করোনাকালীন অ্যাটেন্ডেন্স সবাই পেয়ে যাবা। আর এমসিকিউ হচ্ছে 20 মার্কসের হবে, আর একটা অ্যাসাইনমেন্ট নিব হচ্ছে 20 মার্কসের। অ্যাসাইনমেন্ট এরকম কিছু একটা দিব যাতে করে তোমাদের মূল যেই ফাইনাল এক্সাম সেই ফাইনাল এক্সামের জন্য যেন কাজে লাগে, ওইরকম কিছু একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আর হচ্ছে এমসিকিউ নিব হচ্ছে 20 মার্কসের। আগামী ক্লাসে আমার কাছ থেকে জেনে নিবা যে এটার সিলেবাস কিরকম হবে। ওকে স্যার। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা আমার কথা বুঝতে পারছো। এখন ওটার জন্য প্রিপারেশন নিতে থাকো আর পুরান লেকচার দেখতে থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সমস্যা নিয়ে কথা বলবো। আরেকটা কথা ছিল স্যার, জি আমরা স্যার ক্লাসরুমে যেসব ক্লাস করছিলাম স্যার জি ওগুলোর খাতা কলম তো স্যার সব ঢাকায়, এখন নাই কিছুই। তো স্যার প্রথম 2-1টা টপিক যেমন ল্যাব ফরমারের উপর যদি একটা দিন একটা ও ওভারঅল ক্লাস নিয়ে যদি একটা ভিডিও আপলোড করে দিতেন ইউটিউবে। এটা অবশ্য মন্দ বলো নাই। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যেই আমরা থিওরি ক্লাসে যা করছি ওটা সিলেবাসের বাইরে রাখতে পারি। তারপরেও যেহেতু তাহলে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি ল্যাব ফরমার নিয়ে আমার মনে হয় তোমরা একটা কাজ করতে পারো, অন্তত পক্ষে ল্যাব ফরমারের আর কিছু না হোক, ল্যাব ফরমারের ওয়ার্কিং প্রিন্সিপালটা জি স্যার। এবং হচ্ছে ল্যাব ফরমারের মেশিন ডাটা, আচ্ছা স্যার। মেশিন ডাটা এবং ল্যাব ফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল, এই দুইটা জিনিস একটু পড়ে রাখো, ইয়েতে পাবা, এই কম্বিং চ্যাপ্টারের মধ্যে সফট স্যার কপিতে এটা মেশিন আছে। ডাটা মানে কি টেকনিক্যাল ডাটা জি যেগুলো জি জি, ওগুলো? হ্যাঁ হ্যাঁ, টেকনিক্যাল ডাটা আর ওয়ার্কিং প্রিন্সিপাল, এই দুইটা জিনিস মিস করাই যাবে না, মানে এটা পড়তেই হবে, পরীক্ষা আসুক আর না আসুক। ওকে স্যার। ঠিক আছে, তারপর যদি সমস্যা থাকে তখন আমাকে বলো, আমরা হয়তো একদিন পড়াই দিব ক্লাসে। আচ্ছা স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। তোমরা তোমাদের আইডি লিখে বিদায় নিতে পারো। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।